যদি এটাই যদি পরিস্থিতি হয় তাহলে তো ধরে নিতে হবে যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যে দাওয়াই কথা বলছেন, অস্ত্র দাওয়াই দীপাঞ্জন বাবু, তাহলে সেটাই একমাত্র রাস্তা। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী গতকাল বললেন আমরা শুনে অবাক হয়ে গেলাম, এরকম বলছেন একজন বিরোধী রাজনৈতিক দলের নেতা, তারা এরকম বলছেন যে এরপর দরকার হলে কাশ্মীরের মতো এখানে লাইসেন্স অস্ত্র রাখার পারমিশন দেওয়া হোক, অনুমতি দেওয়া হোক, না হলে হিন্দুদের বাঁচানো যাবে না। আমি একবার আপনাদেরকে শুনিয়ে নেব দীপাঞ্জন বাবু গতকাল কি বলেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। আমার বক্তব্য হচ্ছে তাহলে কি এটাই একমাত্র রাস্তা? কারণ পুলিশ তো কিছু করছে না, এ তো কাশ্মীরের মতো ট্রিটমেন্ট দরকার আমার মনে হচ্ছে। এবার শোনাবো সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য। বিএসএফ সিআরপিএফ পার্মানেন্ট থাকে না, সলিউশন ওখানে এটা কমিউনাল রাইট নয়, এটা ধর্মযুদ্ধ। এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায়। বাংলাদেশ থেকে যে 50 কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম, 20%-এর নিচে, তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। যদি তারা অস্ত্র রাখতে পারে, এই সমস্ত দাঙ্গাকারীরা, সাধারণ হিন্দুরাও অস্ত্র রাখতে পারে, অস্ত্র রাখা উচিত। আমার বাড়িতে অস্ত্র আছে, আমাদের সকলকে অনুরোধ করব বাড়িতে অস্ত্র রাখুন, কারণ এই পুলিশ প্রোটেকশন দিতে পারছে না। আত্মরক্ষার জন্য যে অস্ত্রের প্রয়োজন হবে সেটা রাখতে হবে। প্রাণের থেকে মূল্যবান জিনিস পৃথিবীতে কিছু নেই মনুষ্য সমাজে। তো সেখানে আপনাকে যদি কেউ তলোয়ার নিয়ে আক্রমণ করেন, আপনি কি কৃষ্ণের বাঁশি নিয়ে ওখানে বাঁশি বাজাবে? চলবে না। পাল্টা যেটা করার দরকার সেটা করতে হবে। দীপাঞ্জন দা, আমি জানি না যে সত্যি সত্যি কিরকম কি নিয়ম কানুন আপনি অনেক ভালো বলতে পারবেন, কিন্তু এই যদি অবস্থা হয়, আপনি দেখতে পাচ্ছেন এখনো যখন আপনি লাইভে রয়েছেন, প্রত্যেকটা গেস্ট আমার সঙ্গে লাইভে বসে রয়েছেন, সেই সময়তেও আমি স্বর্ণালী সরকার শো করতে করতে বারবার চলে যাচ্ছি পাল্লালপুর ক্যাম্পে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন টিভির স্ক্রিনে এই মুহূর্তে এখন 7:27 বাজে, উত্তপ্ত অবস্থা রয়েছে সেখানে, মানে অগ্নিগর্ভ পরিস্থিতি। কারণ সেখানে পুলিশ, যারা স্থানীয় বাসিন্দা, যারা মালদার ওই পাল্লালপুর ক্যাম্পের আশপাশে থাকেন, যারা হিন্দুদেরকে আশ্রয় দিয়েছেন, তারা ক্ষোভে ফুঁসছেন। আজকে সকালে আমরা দেখলাম যে ক্যাম্পের বাসিন্দারা তারা নিজেরা প্লাস্টিক ত্রিপল সব ছেড়ে দিচ্ছে, জেলখানার মতো রাখা হয়েছে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত নেই, চিকিৎসার বন্দোবস্ত নেই। অথচ পুলিশকে আমরা জিজ্ঞেস করছি, পুলিশ চুপ করে দাঁড়িয়ে রয়েছে, অনুমতি নেই, পারমিশন নেই। এই পুলিশ তো সেই পুলিশ যাদেরকে সেদিন রাত্রে 4 ঘন্টা 10 ঘন্টা ধরে ফোন করার পরও তারা আসেনি, তারা অপেক্ষা করেছে বাড়ি জ্বলে যাক, দোকান পুড়ে যাক, তারপর আমরা যাব। এই পুলিশ তো সেই পুলিশ। যদি এরকম নিদান দেন, আপনি এই নিদানকে কি হিসেবে দেখছেন দীপাঞ্জন বাবু? এই যে অস্ত্র রাখার নিদান দিচ্ছেন, কি হিসেবে দেখছেন এগুলোকে? দেখো স্বর্ণালী, তুমি যদি দেখবে ইতিহাসে মাঝে মাঝেই কিন্তু এই সমস্ত চরিত্র আসে। কখনো তাদের নাম হয় অরঙ্গজেব, কখনো তাদের সারনেম হয় হিটলার, কখনো তাদের সারনেম হয়ে যায় ডক্টর ব্যানার্জি। ইয়েস, আই কোট ডক্টর ব্যানার্জি। আমার এই সিনগুলো দেখছিলাম পাল্লালপুরে, আমার মনে পড়ে যাচ্ছিল, তুমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানির কোন ডকুমেন্টারি দেখবে, আউসভিটস, লিচেনবার্গ, ড্যাচাউ, এই যে কনসেন্ট্রেশন ক্যাম্প, ঠিক কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো হচ্ছে। ওখানে হিটলারের গুন্ডা বাহিনী এসএস তারা ঘিরে রাখতো, এখানে ডক্টর ব্যানার্জির পুলিশ ঘিরে রাখছে। ওখানে অ্যাসিড স্নান করে ইহুদিদের মারা হতো, লক্ষ লক্ষ ইহুদিকে। এখানে সেটা করতে হচ্ছে না, এখানে ওনার ভাইরাই করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে, তুমি যে প্রশ্নটা করেছিলে যে তোমার ট্যাগ লাইনে যেটা ছিল যে ওনার দায়বদ্ধতা নেই হিন্দুদের দুঃখ কষ্ট বোঝার, না তো, ওনার দায়বদ্ধতা সংবিধানের উপর নেই, যে সংবিধানের শপথ নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছে। ওনার দায়বদ্ধতা পশ্চিমবঙ্গের নাগরিকদের উপর নেই, যাদের ভোটে নির্বাচিত হয়েছে, যারা দিদিকে বাংলার মেয়েকে চেয়েছিল। ওনার দায়বদ্ধতা কোন সিস্টেমের উপর, আইনের উপর নেই। ওনার দায়বদ্ধতা জসিমউদ্দিন রহমানি, তোহা সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শেখ শাহজাহান, এদের উপর। একদম একদম, সেটা বোঝাই গেছে, সেটা বোঝাই গেছে। উনি বলেছেন যে হিন্দুদেরকে বুঝতে হবে, উনি হিন্দুদের এই ছবিগুলো উনি বুঝবেন না, উনি বলেছেন আমাদেরকে বুঝতে হবে, হিন্দুদেরকে বুঝতে হবে। এক্স্যাক্টলি। এখন ভারতীয় নাগরিক ন্যায় সংহিতাতে কিন্তু, যেটা আগে ইন্ডিয়ান পেনাল কোডে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ছিল, এবং বিএনএসও কিন্তু সেকশন 35 পরিষ্কার ডিফাইন করে দিয়েছে, পরিষ্কার ডিফাইন করে দিয়েছে প্রতিটি ভারতীয় নাগরিকের অধিকার রয়েছে নিজের আত্মসম্মান এবং নিজের প্রাণ রক্ষা করা। একদম। সুকান্ত বাবু, শুভেন্দু বাবু বা সমীর বাবু যেটা বলছেন, আমি বিজেপির না মেম্বার না কোনো কিছু, কিন্তু একজন নাগরিক হিসাবে আমি অ্যাবসলিউটলি সমর্থন করছি, কারণ এছাড়া উপায় নেই।
যে রাজ্যের সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলতে পারে কেন্দ্রীয় সরকারের ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স 5-6 হাজার টাকা দিয়ে ঢিল মারা শেখাচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স বাইরে থেকে লোক আনাচ্ছে, সেই মুখ্যমন্ত্রীর শাসনকালে বাংলার একজনও হিন্দু কিন্তু তারা নিরাপদ নয়। আর তাদের এই রাজনীতির আলোচনা চলবে, টিভি চ্যানেলে আমরা প্যানেল ডিসকাশন করব, বিতর্ক হবে, চিৎকার চেঁচামেচি হবে, এক্ষুনি আজিজুল বাবু চিৎকার চেঁচামেচি শুরু করবেন, কিন্তু এই হিন্দুদের প্রাণটা কে বাঁচান? এই আজিজুল বাবু গিয়ে দাঁড়াবেন ওখানে? তো যখন আমাদের নিজেদের প্রাণ নিজেদের বাঁচাতে হবে, খালি হাতে হবে না। আর বুদ্ধের বাণী দিয়ে এই জিহাদিদের আটকানো যাবে না। এইবার ভাবতে হবে হিন্দুদের যে আমরা এই 1000-1200 টাকার ভিক্ষার ভান্ডার নিয়ে থাকবো, না 1000-1200 টাকা দিয়ে অস্ত্র কিনবো, নিজেদের প্রতিরোধটা করব, নিজেদের প্রাণ আত্মমর্যাদা, বাড়ির মহিলাদের মর্যাদা বাঁচাবো। এছাড়া কিন্তু উপায় নেই। নিঃসন্দেহে মনে হয় কি, নিঃসন্দেহে অন্তত কিছু অংশের মানুষ ভাবতে শুরু করবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও এই হামলা সম্পর্কে নিন্দা নয়, কোনো সঠিক বার্তা নয়, হিন্দুদেরকে তিনি ডেকে পাঠাতে পারেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তিনি ইমাম মুয়াজ্জিমদের ডেকে বলেছেন, ইমাম মুয়াজ্জিমদের ডেকে পাশে রেখে বলেছেন হিন্দুদেরকে বলবো আপনারা একটু বুঝুন, ওরাও জ্বালা যন্ত্রণায় আছে, কষ্টে আছে। কেউ জ্বালা যন্ত্রণা নেই, জ্বালা যন্ত্রণায় থাকলে, কষ্টে থাকলে সমর্থন করেছে, কেউ বাড়ি ঘর ভাঙে, এটা ওনার উস্কানি, মুখ্যমন্ত্রী উস্কানি। অস্ত্র রাখার কথা বলছেন, সমাজ ওয়াকফকে সমর্থন রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা যায় না, পুলিশ তুলে নিয়ে যায়। আর ঘরে যদি কেউ অস্ত্র রাখে তাহলে কি ভয়ঙ্কর হবে। এমনিতেই কার্তিক মহারাজকে বলে দিয়েছে উনি জঙ্গি, এবার প্রত্যেকটা হিন্দুকে জঙ্গি দিয়ে আখ্যায়িত করবে, যারা জঙ্গি এরা ঘরে অস্ত্র রাখছে। আমাদের তো শাকের বড়দের মতো অবস্থা। আমি আজিজুল বাবুর কাছে আসতে হবে, তার আগে হ্যাঁ দীপাঞ্জন শেষ করে নিন। হ্যাঁ, সেটা উনি আমাদেরও জঙ্গি বলতে পারে। আমরা যে কথাগুলো বলছি, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বলে যে 50 জায়গায় 2-2000 ছেলে দিয়ে আমি ব্লক করে দেবো কলকাতায়, জেলাগুলোকে টাইট দিতে হবে, ওনার নির্বাচিত সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী একটা শব্দ বেরোয় না। আমরা আজকে যে কথাগুলো বলছি, হয়তো কালকে দেখবেন পুলিশ আমাদের সমন পাঠাচ্ছে যে আমরা নাকি উস্কানি দিচ্ছি। তাদের পরোয়া নেই। আমরা আদালতে গিয়ে অনেক প্রশ্ন করব, যেগুলো জবাব ডক্টর ব্যানার্জি দিতে পারবেন না। একবার সমন জারি করে দেখুন, তারপর আমরাও দেখে নেব। আমি আজিজুল বাবুর কাছে আসবো, তবে তার আগে ওখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে তাদের মুখ থেকে শোনাবো যে কি ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে হয়ে রয়েছে এই পার্লালপুর ক্যাম্পে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্ল্যান, কি পরিকল্পনা, বা পুলিশকে কি ইনস্ট্রাকশন দিয়েছেন। এরকম কোনো ইনস্ট্রাকশন আছে কি যে ক্যাম্পে যারা ঢুকলেন তারা বেরিয়ে আসতে পারবেন না, আর নাকি তাদেরকে মগজ ধোলাইয়ের জন্য, তাদের উপর চাপ দেওয়ার জন্য সময় কিনছেন, যাতে বেরিয়ে এসে তারা বলবেন যে হ্যাঁ আমরা একা একা স্বইচ্ছায় রাত্রিবেলা নদী পার করে কোলে বাচ্চা নিয়ে পৌঁছে গিয়েছিলাম ক্যাম্পে? কোনটা? তারা মুখ খুললে কি সমস্যা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তিনি নিজে যাচ্ছেন না, তিনি নিজে যাননি, এর আগে কখনো ধুলাগড় যাননি, দেগঙ্গা যাননি, মোথাবাড়ি যাননি, বেতুয়াডাহরি যাননি, এখানেও তিনি যাবেন না। তিনি নেতাজি ইন্ডোরে বসে বসে ইমাম মুয়াজ্জিমদের নিয়ে সভা করবেন, অথচ এখানে কাউকে পৌঁছতেও দেবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।